হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আবার একটি খুব ভয়ানক ও মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি তোমরা একবার শুনতে শুরু করলে এই ভিডিও ছেড়ে তোমরা আর বেড়াতে চাইবে না। আর এই ভিডিওটি কোনো দুর্বল মানুষ দেখবেন না, কারণ এটি এতটা ভয়ানক হবে যে আপনারা আতঙ্কিত হয়ে পড়তে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। বৃষ্টির রাতে মাংসের গন্ধ। বৃষ্টিতে ভিজে যাওয়া মাটির গন্ধটা যেন চারদিক ভরিয়ে রেখেছে। আকাশের বুক চিরে বিদ্যুৎ চমকালো, তারপরই কানে বাজলো গর্জে ওঠা বজ্রপাতের আওয়াজ। সেই সন্ধ্যেটা ছিল শ্রাবণের মাঝামাঝি, চারপাশে অন্ধকার, শুধু দূরের একটা পুরনো হ্যাজাক ল্যাম্পের মতো আলো জ্বলছিল এক কোণে। রনি, শুভ ও তন্ময়, তিনজন কলেজ পড়ুয়া বন্ধু। ওরা সবাই শহরে থাকে, কিন্তু আজ এসেছে দামদামিও গ্রামে। কারণ তন্ময়ের দাদার পুরনো বাড়ি এখানেই। প্রায় 50 বছরের পুরনো সেই দোতলা ইটের বাড়ি। লোকমুখে শোনা, এই বাড়িতে রাতের বেলা আজও কারো কারো হাঁটার শব্দ শোনা যায়। রান্নাঘরে হাঁড়িতে খটাখট আওয়াজ হয়, আর মাঝে মাঝে কেউ কেউ হাঁড়ি থেকে মাংস ভাতের গন্ধ পেয়েছে, অথচ রান্নাঘরে তখন কেউ থাকেই না। তন্ময় এসব গল্পে খুব একটা বিশ্বাস করত না। সে হাসতে হাসতে বলল, এইসব পুরনো গল্প শুনে ভয় পাওয়ার বয়স গেছে শুভ। শুভ একটু গম্ভীর গলায় বলল, তুই হাসছিস ঠিকই, কিন্তু গত বছর এখানকার এক লোক রাতে মাংস ভাত খেতে খেতে মারা গেছিল। শুনেছি ওর গলার হাড়ে কিছু আটকে গিয়েছিল, কিন্তু লোকেরা বলছে ওর পেটের ভেতর ছিল মানুষের আঙুলের হাড়। রনি হেসে উঠল, ওরে বাবা, মানুষের হাড় নাকি? তোরা সিনেমা বেশি দেখিস। ঠিক সেই সময়ই আকাশ আবার গর্জে উঠল। বিদ্যুতের আলো এক ঝলক বাড়িটার ওপর পড়ল, ছাদের এক কোণে ফাটল ধরা জানালা দুলছে, আর তার পেছনে যেন কেউ এক মুহূর্তের জন্য দাঁড়িয়েছিল। তন্ময় তাকিয়ে বলল, দেখলি, কেউ আছে মনে হয়। রনি বলল, এই বাড়িতে তো কেউ থাকে না, তাই না? না, দাদার মৃত্যুর পর থেকে বাড়িটা ফাঁকা। তিনজনে মিলে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। পুরনো কাঠের দরজা কড়মড় করে খুলতেই একটা ঠান্ডা হাওয়া মুখের ওপর এসে লাগলো। যেন কেউ ফিসফিস করে বলছে, ফিরে যা। বাড়ির ভেতরটা একেবারে পুরনো দিনের মতোই আছে। বড় হলঘর, দেওয়ালে ফাটা ফটো ফ্রেম, পুরনো দোতলার সিঁড়ি কুঁকড়ে গেছে, আর সর্বত্র মাকড়সার জাল। কিন্তু আশ্চর্যজনকভাবে রান্নাঘরটা একদম পরিষ্কার। শুভ টর্চের আলো ফেলতেই দেখা গেল, চুলোর উপর একটা পুরনো হাঁড়ি আছে, আর তার ভেতর থেকে আসছে গরম গরম মাংস ভাতের গন্ধ। তন্ময় অবাক হয়ে বলল, এই হাঁড়িটা তো সকালে এখানে ছিল না। রনি ঠাট্টা করে বলল, কেউ হয়তো আমাদের জন্য রাতের খাবার বানিয়ে গেছে। শুভ ভয় পেয়ে ফিসফিস করে বলল, তুই গন্ধটা টের পাচ্ছিস? একদম আসল মাংস ভাতের মতো, কিন্তু কেউ তো বাড়িতে নেই। ঠিক তখনই হাঁড়িটার ঢাকনাটা ঠাস করে খুলে গেল, যেন ভেতর থেকে কেউ খুলল। ধোঁয়া বেরিয়ে সোজা শুভর মুখের দিকে এসে লাগলো। আর সেই ধোঁয়ার গন্ধটা ছিল এমন, যেন গরম মাংসের সঙ্গে কাঁচা রক্ত মিশে আছে। তন্ময় হঠাৎ মনে পড়ল, ছোটবেলায় সে দাদার সঙ্গে এই বাড়িতে কিছুদিন ছিল। একদিন রাতে বৃষ্টি হচ্ছিল, আর সে শুনেছিল রান্নাঘরে খটাখট শব্দ। সে চুপি চুপি গিয়ে দেখে, দাদার পাশে এক অচেনা মহিলা বসে হাঁড়িতে কিছু রান্না করছে। তার চুল ভেজা, শরীর কাদা মাখা, আর চোখ দুটো লালচে। তন্ময় সেই স্মৃতি মনে করে গায়ে কাটা দিল। শুভ বলল, তুই কাঁপছিস কেন? আমি আমি আগে ওরকম কাউকে দেখেছিলাম। ঠিক তখনই রান্নাঘরের বাইরে থেকে পদশব্দ আসতে লাগলো, ধীরে ধীরে, যেন ভেজা পায়ে কেউ হেঁটে আসছে। টর্চের আলো ফেলতেই দেখা গেল, একজোড়া পা, ভেজা, কাদা মাখা, ধীরে ধীরে এগিয়ে আসছে রান্নাঘরের দিকে। দোতলার ঘরের ভয়ানক গোপন রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে সবাই নিঃশব্দে তাকিয়ে আছে। টর্চের আলোয় ভেজা কাদা মাখা পায়ের ছাপ ধীরে ধীরে উঠছে। প্রতিটি পায়ের ছাপ যেন গরম ভাতের ধোঁয়ার মতো ধোঁয়াশা হয়ে মিলিয়ে যাচ্ছে মেঝেতে। রনি গিলে ফেলল এক ঢোক লালা। কে থাকতে পারে উপরে? শুভ ফিসফিস করে বলল, এই বাড়িতে তো কেউ থাকার কথা না। তুই তো বলেছিলি। তন্ময় তন্ময় ভেতরে ভেতরে কাঁপলেও সাহস দেখিয়ে বলল, চল, দেখি কে আছে।
হয়তো কেউ লুকিয়ে থাকছে। তিনজন মিলে আস্তে আস্তে কাঠের সিঁড়ি ধরে ওপরে উঠতে লাগলো। পুরনো সিঁড়িগুলো কুকড়ে শব্দ করছে, যেন কারো হাড় ভাঙছে, ক্যাক ক্যাক করে। উপরে পৌঁছেই দেখা গেল একটা বড় করিডোর। চারপাশে পুরনো দরজা, একটা জানালা অর্ধেক খোলা, আর বাতাসে ভাসছে সেই একই গরম মাংস ভাতের গন্ধ, কিন্তু এর সঙ্গে মিশে গেছে একটা পচা গন্ধ। ঠিক করিডোরের শেষ প্রান্তে, একেবারে অন্ধকারে, কেউ যেন দাঁড়িয়ে আছে। টর্চের আলো ফেলতেই দেখা গেল এক মহিলা। মাথায় ভেজা চুল, একদম ফ্যাকাশে মুখ, লাল চোখ। আর তার হাতে এক থালা ভর্তি গরম ধোয়া ওঠা মাংস ভাত। কিন্তু ভয়ানক ব্যাপারটা হলো, তার পা নেই। পায়ের জায়গায় কেবল ভাসমান কাদা। তিনজন জমে গেছে, কেউ নড়ছে না। সেই মহিলা ধীরে ধীরে এগিয়ে এলো। থালাটা তন্ময়ের দিকে এগিয়ে ধরে ফিসফিস করে বলল, খা, খা রে, মাংস ভাত খা। তার গলা যেন একসঙ্গে অনেকগুলো মানুষের আওয়াজ। তন্ময় স্তব্ধ হয়ে গেছে। রনি তন্ময়কে ধরে নিচে দৌড়াতে চাইল, কিন্তু হঠাৎ করিডোরের দরজাগুলো এক এক করে ধাম 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 করে বন্ধ হয়ে গেল। জানালার বাইরে বিদ্যুৎ চমকালো, বজ্রপাতের শব্দে বাড়িটা কেঁপে উঠল। মহিলা এবার থালাটা মেঝেতে রাখল। ধোঁয়া বেরিয়ে আসছে, কিন্তু সেই ধোঁয়ার মধ্যে দেখা যাচ্ছে মানুষের আঙুল, চোখের বল, আর ছেঁড়া মাংস। শুভ চিৎকার করে উঠল, এইটা আসল মাংস না, মানুষ। ঠিক তখনই মহিলার চোখ দুটো একদম কালো হয়ে গেল। সে হঠাৎ থালা থেকে একটা আঙুল তুলে নিজের মুখে ঢুকিয়ে দিল, চক চক আওয়াজ করে চিবাচ্ছে। তন্ময়, শুভ আর রনি কোনোমতে সিঁড়ি দিয়ে নিচে দৌড়ে নামল। কিন্তু দরজার কাছে পৌঁছে দেখে, দরজাটা বাইরে থেকে তালাবদ্ধ। যেন কেউ ইচ্ছা করেই ওদের ভেতরে আটকে রেখেছে। তন্ময় হঠাৎ মনে পড়ল, দোতলার পুরনো ঘরে দাদার একটা ডায়েরি ছিল। হয়তো ওখানে কিছু উত্তর আছে। ওরা আবার সাহস করে ওপরে গেল। ঘরটা অন্ধকার। টর্চের আলো ফেলতেই আলমারির ওপর একটা ধুলো মাখা ডায়েরি পাওয়া গেল। তন্ময় সেটার পাতা উল্টাতে উল্টাতে পড়তে লাগলো। ডায়েরিতে লেখা, এর থেকে বড়, 1975 সালের শ্রাবণের রাত, আমার স্ত্রী মারা গিয়েছিল সেই রাতে। কিন্তু তার আত্মা এই বাড়ি ছাড়েনি। সে বিশ্বাস করত, প্রতি শ্রাবণের রাতে যদি কাউকে মাংস ভাত খাওয়ানো যায়, তবে সে আবার ফিরে আসবে, জীবিত মানুষের শরীরে। তন্ময়ের হাত কাঁপতে লাগলো। শুভ বলল, মানে, ওই মহিলা তোর দাদার স্ত্রী? হ্যাঁ, আর আজও সেই রাত, শ্রাবণের রাত। তাই সে আবার এসেছে। ঠিক তখনই ঘরের দরজা ধীরে ধীরে কি শব্দ করে খুলে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে সেই একই মহিলা। কিন্তু এবার তার মুখ বিকৃত হয়ে গেছে, দাঁতগুলো লম্বা, চোখ দুটো রক্তলাল। সেই গর্জে উঠল, খা রে, খা, না খেলে তুই আমার খাবার হবি। মহিলার গর্জন চারপাশে যেন প্রতিধ্বনি হয়ে বাজছিল। তন্ময়, শুভ আর রনি পেছাতে পেছাতে পুরনো করিডোরের একদম শেষ প্রান্তে গিয়ে পড়ল। দেয়ালের একপাশে হঠাৎ টর্চের আলো ফেলতেই দেখা গেল একটা ছোট ফাঁক, যেন দেয়ালের পেছনে আরেকটা ঘর আছে। তন্ময় হঠাৎ মনে করল, ছোটবেলায় দাদার মুখে শুনেছিল, গোপন ঘর এর কথা। বলা হতো, সেখানে কেউ ঢুকলে আর ফিরে আসে না। শুভ দ্রুত দেয়ালের ফাঁকটা টেনে খুলতেই ধুলো উড়ে চারপাশ অন্ধকারে ঢেকে গেল। ওরা ভেতরে ঢুকলো। দরজাটা ঢোকার সাথে সাথেই ঠাস করে বন্ধ হয়ে গেল। ঘরের ভেতরটা অদ্ভুত ঠান্ডা, আর এক কোণে একটা পুরনো কাঠের টেবিলের ওপর পড়ে আছে অনেকগুলো থালা। প্রতিটাতে যেন জমে থাকা শুকনো মাংস আর ভাত, কিন্তু ভালো করে তাকাতেই রনি চিৎকার করে উঠল, ওগুলো, ওগুলো তো মানুষের হাড়। ঠিক তখনই ঘরের এক দেওয়াল হঠাৎ নড়তে শুরু করলো। এক টুকরো ইট খুলে পড়তেই দেখা গেল একটা পুরনো কাঠের বাক্স। বাক্সটার ওপর পুরনো লাল কাপড় মোড়া। তন্ময় সেটা খুলতেই একটা শুকনো কঙ্কাল বেরিয়ে এলো, আর তার মাথার খুলি থেকে হঠাৎ এক টুকরো কালো ধোঁয়া ফসফস করে বেরিয়ে মহিলার দিকের দরজার ফাঁক দিয়ে চলে গেল। হঠাৎ বাইরে মহিলার গলা শোনা গেল, তোরা আমাকে জাগিয়ে তুলেছিস, আজ কেউ বাঁচবে না। তন্ময়ের ডায়েরির পাতার মধ্যে একটা পুরনো মন্ত্র লেখা ছিল। পাশে লেখা, যদি সে ফিরে আসে, আগুনই একমাত্র মুক্তি। শুভ বলল, মানে, ওকে হারাতে হলে এই বাড়িটাকেই পুড়িয়ে ফেলতে হবে? তন্ময় বলল, হ্যাঁ,
দাদা লিখেছিলেন, আগুন ছাড়া আত্মাটা মুক্ত হবে না। ঠিক তখনই ঘরের ওপর থেকে ছাদে পায়ের শব্দ, টপ টপ টপ, যেন কেউ 4 পায়ে হেঁটে আসছে। হঠাৎ ছাদের একটা ফাঁক দিয়ে মহিলার মুখ উঁকি দিল, পুরো উল্টো হয়ে ঝুলছে, চোখ দুটো উল্টে গেছে, মুখে রক্ত ঝরছে। সেই গর্জে উঠল, আমার খাবার, আমার মাংস ভাত, তোরাই হবি আমার পরের থালা, এক ফোঁটা রক্ত। হঠাৎ ঘরের ভেতর একটা বাতাস বইতে লাগলো। তন্ময় যেন দাদার গলা শুনতে পেল। তন্ময়, মন্ত্রটা পড়, আগুন ধরিয়ে দে, নইলে তোরা কেউ বাঁচবি না। তন্ময় ভয়ে কাঁপতে কাঁপতে ডায়েরির মন্ত্রটা উচ্চারণ করতে লাগলো। শুভ মশাল ধরল, আর রনি খুঁজে পেল ঘরে রাখা পুরনো কেরোসিনের বোতল। ওরা ঘর থেকে বেরিয়ে দোতলার করিডোরে এল। মহিলা এবার সম্পূর্ণরূপে আবির্ভূত, একেবারে দানবীয় চেহারা, চুল ছড়ানো, লম্বা নখ, মুখে রক্ত। সে তন্ময়ের দিকে ছুটে এলো। তন্ময় ডায়েরি হাতে নিয়ে চেঁচিয়ে মন্ত্র পড়ছে, শুভ কেরোসিন ছড়াচ্ছে চারদিকে। রনি ম্যাচ জ্বালাতেই আগুন লেলিহান শিখায় ঘিরে ফেলল করিডোরটাকে। মহিলার মুখে বিকট চিৎকার, আগুনে যেন ধোঁয়ার মধ্যে অসংখ্য মুখ ভেসে উঠল, যাদের সবাই একসময় এই বাড়িতে মাংস ভাত খেতে এসেছিল। মহিলার শরীর আগুনে জ্বলতে শুরু করলো, কিন্তু ঠিক শেষ মুহূর্তে সে তন্ময়ের দিকে ছুটে এসে তার গলা ঝাপটে ধরল। তন্ময় মাটিতে পড়ে গেল। মহিলা তার কানে ফিসফিস করে বলল, তুই পারবি না, আমি ফিরবো আবার, বৃষ্টির রাতে, মাংস ভাতের গন্ধে, শিং এর সাথে হাসি মুখ। তারপরেই আগুনে সে ধীরে ধীরে মিলিয়ে গেল। বাড়িটার অর্ধেকটা পুড়ে ছাই হয়ে গেল। গ্রামবাসীরা এসে 3 জনকে উদ্ধার করল। রনি ও শুভ আহত হলেও বেঁচে গেছে, কিন্তু তন্ময় কিছুটা অন্যরকম হয়ে গেছে। চুপচাপ, কারো সঙ্গে তেমন কথা বলে না। 2 সপ্তাহ পর, শ্রাবণের আরেকটা বৃষ্টির রাত। তন্ময় নিজের ঘরে বসে, হঠাৎ সে টের পেল, রান্নাঘর থেকে আসছে সেই পরিচিত গন্ধ। গরম মাংস ভাতের ধোঁয়া। সে ধীরে ধীরে রান্নাঘরের দিকে হাঁটতে লাগলো। ক্যামেরা ধীরে ধীরে পেছাচ্ছে, বজ্রপাতের শব্দে ঘরটা আলোকিত হলো এক ঝলক, আর দেখা গেল, রান্নাঘরের টেবিলে রাখা একটা থালা, ভরা গরম ধোয়া ওঠা মাংস ভাত, আর তার পাশে দাঁড়িয়ে আছে একটা ছায়া। স্ক্রিন ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল। পেছনে ভেসে আসছে সেই মহিলার ফিসফিস গলা, এর থেকে বড়, খা রে, খা, না খেলে তুই আমার থালা। দামদামিও গ্রামের সেই পুরনো বাড়িটা পুড়ে যাওয়ার পর, কেউ আর সেখানে যেতে সাহস পায়নি। বাড়িটার ভাঙা ছাদ, পোড়া দেওয়াল আর ভেতরে কালচে হয়ে যাওয়া রান্নাঘর, যেন এক ভয়াবহ স্মৃতির চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। তন্ময়, শুভ আর রনি শহরে ফিরে গেল। সবাই ভেবেছিল দুঃস্বপ্নটা এখানেই শেষ, কিন্তু তন্ময়ের মনে সেই রাতটা এখনো ঘুরে বেড়ায়। আগুনে পোড়া মহিলার চোখ, তার হাতে সেই থালা ভর্তি গরম ধোয়া ওঠা মাংস ভাত, আর সেই ভয়ঙ্কর ফিসফিস আওয়াজ, এর থেকে বড়, খা রে, খা, না খেলে তুই আমার থালা। একদিন গভীর রাতে, শহরে তন্ময়ের ফ্ল্যাটে প্রবল বৃষ্টি নামল। জানলার কাছে টুকটাক বৃষ্টির শব্দ। তন্ময় হঠাৎ টের পেল, রান্নাঘর দিক থেকে আসছে এক চেনা গন্ধ। গরম মাংস ভাতের গন্ধ। সে ধীরে ধীরে রান্নাঘরের দিকে হাঁটল। আলো নিভে গেল, শুধু বিদ্যুতের চমকে এক ঝলক দেখা গেল, রান্নাঘরের টেবিলে রাখা একটা থালা, গরম ধোয়া উঠছে, আর তার পেছনে ভেজা চুলের সেই ছায়ামূর্তি ধীরে ধীরে দাঁড়িয়ে যাচ্ছে। ক্যামেরা ধীরে ধীরে পেছাতে থাকে, বজ্রপাতের আলোতে তন্ময়ের চোখে প্রতিফলিত হয় সেই ভয়। স্ক্রিন অন্ধকার হয়ে যায়, পেছনে ভেসে আসে সেই একটাই গলা, এর থেকে বড়, এই গন্ধ, কেউ আটকাতে পারবে না।